নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। আগামীকাল বিকেলে ঘোষণা করা হবে বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল 5টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এর আগে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে। গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছে সরকার। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাবের খসড়া পাঠানো হয়েছে। ঘোষণাপত্রকে ঘিরে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আগামীকালকে ঘিরে নিরাপত্তা হুমকি নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, বরাবরের মতোই সতর্ক আছে সরকার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গেল বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হলেও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলেও জানান উপদেষ্টা। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ছাত্র জনতার অভ্যুত্থানের পার হতে চলল 1 বছর। গেল বছরে 5 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি এবং জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গেল 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত উন্নতি হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন 5 আগস্টের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন হবে। 3 আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, 5 আগস্টের সম্বন্ধে এখানে তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। আপনারা বিভিন্ন জায়গাও কভার করবেন, আপনারা দেখবেন যে সব কিছু আল্লাহ দিলে ভালোভাবে হয়ে যাবে। যে দল বেশি দুর্বল তাকে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা জানান এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে, যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্ত চলতে হবে। যেহেতু হয় কি আপনারা তো মানে অস্বীকার করতে উপায় নাই যে আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারি না। এইগুলো উদ্ধার করার জন্য তো আমাদের চেষ্টা সবসময় জারি আছে, চেষ্টা করতে হয়। মব ভায়োলেন্সে কোনো ছাড় নেই হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাফ জানান নির্বাচন পর্যন্ত বিশেষ অভিযান চলবে। ভালো থাকেন, দোয়া করি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। যে কোনো মুহূর্তে জুলাই সনদের খসড়ায় সই করতে বিএনপি রাজি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। জানান 19 প্রস্তাবের 12টিতে একমত বিএনপি। জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া, যেটা ঐকমত্য কমিশন থেকে আমাদেরকে প্রেরণ করা হয়েছে, এটার সাথে সম্পূর্ণ একমত পোষণ করে আমরা আমাদের রিপ্লাই দিয়েছি। 30শে জুলাই দিয়েছি, 31শে জুলাই এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। এখন এটার বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি থাকতে হবে বলে যে কেউ কেউ বলছে, সেই প্রক্রিয়ায় যদি কেউ আলোচনা করতে চায় আমরা সেই আলোচনা আহ্বান জানালে সেখানেও আমরা যাব। দেশের মানুষ পরিবর্তন চায়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। বিএনপি সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নৈতিক ও কর্মমুখী শিক্ষার পাশাপাশি দক্ষ জনশক্তি সৃষ্টি করবে বলেও জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠানে আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে গণ অভ্যুত্থানে প্রাণ হারানো যুবদলের 78 শহীদ পরিবারকে সম্মাননা উপহার ও আর্থিক অনুদান দেয়া হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নৈতিক ও কর্মমুখী শিক্ষার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলবে। আমরা মনে করি যদি আমরা ছোট ছোট উদ্যোক্তা তৈরি করতে পারি, এন্টারপ্রেনার তৈরি করতে পারি, যারা ছোট ছোট কুটির শিল্প তৈরি করবেন, মাঝারি শিল্প তৈরি করবেন, যারা আবার বহু মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন, তাহলে দেশের যুব সমাজ সহ সমাজের বিভিন্ন মানুষের কর্মসংস্থান আমরা করতে পারবো। সেজন্যই আমরা এই পরিকল্পনাগুলো গ্রহণ করছি। অনুষ্ঠানে জুলাই আন্দোলন চলাকালে দায়িত্ব পালনকারী সব মহানগর ও জেলা ইউনিটের নেতাদের দেয়া হয় সম্মাননা। পাশাপাশি যুবদলের 6 নেতাকে মরণোত্তর সম্মাননা স্মারক দেয়া হয়। সম্মাননা দেয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।
প্রবাসে থেকেও দেশের গণ আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন তারা। ব্যানার হাতে মাত্র কয়েক মিনিটের এক নিঃশব্দ প্রতিবাদ, আর তাতেই সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হন ২৬ বাংলাদেশি নাগরিক। আটককৃতদের মুক্তির দাবিতে দুপুরে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি। অবিলম্বে প্রবাসী বন্দীদের মুক্তি নিশ্চিত না হলে আন্তর্জাতিক অঙ্গনে জোরালো প্রতিবাদ গড়ে তোলা হবে বলেও জানান এনসিপি নেতারা। আমরা আমাদের ভাইদেরকে ফেরত চাই, আমাদের বোনদের স্বামীদেরকে ফেরত চাই। কি ওয়েতে আপনারা ফেরত আনবেন সেটা নিয়ে আমরা কনসার্ন না, কিন্তু আমাদের যে শেষ কথা আমরা তাদেরকে ফেরত চাই। কারণ গণ অভ্যুত্থানের এই মানুষকে যদি আমরা ফেরত না নিয়ে আগামী কালকে যে 5 তারিখের অগস্টের প্রোগ্রাম হতে যাচ্ছে সেই প্রোগ্রামের কোনো সফলতা আমরা কামনা করি না। জুলাই মানে রক্তের স্মৃতি, আর আগস্টের 4 তারিখ সেই রক্তস্নাত রাজপথের সন্তান মুগ্ধকে স্মরণ করে স্মৃতিকে স্থায়ী রূপ দিল একটি কাঠামো, মুগ্ধ মঞ্চ। প্রধান অতিথির বক্তব্যে প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদের বীজ উপড়ে রাষ্ট্রকে বদলানোই এখন প্রধান লক্ষ্য। রক্তাক্ত জুলাইয়ে গেল বছর উত্তরার রাজপথে গুলিতে প্রাণ হারানো মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার স্মৃতি ধরে রাখতেই দুপুরে উদ্বোধন করা হয় মুগ্ধ মঞ্চ। সকাল 11:30টায় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উত্তরার রবীন্দ্র সরোবরে আয়োজিত এই অনুষ্ঠানে উঠে আসে রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি, সংবিধানের প্রশ্ন আর পুলিশি সহিংসতার সমালোচনা। সভাপতিত্বে ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। চাইলে তো আমরা সিটি কর্পোরেশন থেকে ইজিলি করতে পারি, কিন্তু সিটি কর্পোরেশনের প্ল্যান কেন হবে? যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের প্ল্যানটাই আমরা এন্ডোর্স করব। প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। তিনি বলেন, রাষ্ট্র নিজেই যখন ভেঙে পড়ে তখন শিশু কিশোরেরা উঠে আসে পথ দেখাতে। আপনারা গত বছরের জুলাইকে আরো বাঁচিয়ে রেখেছেন। জুলাই থাকবে, এটা মনে করিয়ে দেবে যে কোনো স্বৈরাচারী ব্যবস্থা, সরকার তো বটে, কোন স্বৈরাচারী ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থা এদেশে টিকতে পারবে না। উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধের বড় ভাই মীর মাহফুজুর রহমান স্নিগ্ধ। উদ্বোধনী আয়োজনে এনসিপি নেত্রী বলেন, মুগ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়তেই গড়ে উঠেছে এই মঞ্চ, এই সংগ্রাম। অনুষ্ঠান শেষে রিকশা চালকদের উদ্যোগে শহীদদের স্মৃতিতে বের হয় প্রতীকী রিকশা র্যালি। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। 7 কলেজ সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ইউজিসিকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সকালে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব। ইউজিসি সদস্য তানজিম উদ্দিন খান বলেন, 7 কলেজের বিভাগ ও আসন সংখ্যা চূড়ান্ত না হলেও এই বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম শেষ করা হবে। সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জানান, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বাস্তবতা ও সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে একটি নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে। সরকারি 7 কলেজকে বিজ্ঞান, কলা ও মানবিক, বাণিজ্য এবং আইন ও বিচার এই 4 ভাগে বিভক্ত করে পাঠদান ও গবেষণা পরিচালনা হবে। 7টি কলেজকে 4টি স্কুলে, স্কুল অফ সায়েন্সেস, স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস, এই 4টি স্কুলে বিভক্ত করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। আগের সরকারের যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমালোচনা করে ইউজিসি সদস্য তানজিম উদ্দিন খান বলেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্কুল ভিত্তিক কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন। ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা চাই মোর অ্যাপ্লাই ডিসিপ্লিন সেগুলোকে বিবেচনা নেয়, এবং যারা বিশেষজ্ঞ কমিটি থাকবেন এই বিষয়ে কাজ করেন, আমি নিশ্চিত তারা এই বিষয়গুলোকে যথেষ্ট বিবেচনায় নিয়ে খুবই যৌক্তিকভাবে তাদের কাজগুলো সম্পন্ন করবে। সবার জন্য সুবিধাজনক স্থানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। উপাচার্য ও প্রক্টর সহ 7 কলেজে 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন। কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক পর্যায়েও চালু থাকবে বলে জানানো হয়। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।
গেল 11 মাসে দুর্নীতি, চাঁদাবাজি, স্বেচ্ছাচারিতা, মামলা বাণিজ্য আবারও ঘুরে ফিরে আসছে কর্তৃত্ববাদ। গণ অভ্যুত্থান পরবর্তী 11 মাসে পুলিশের বিরুদ্ধে 761টি মামলা সহ 1168 জন পুলিশ সদস্যকে করা হয়েছে আসামি। সোমবার টিআইবির আয়োজিত সরকার পতন পরবর্তী 1 বছরের উপর পর্যবেক্ষণে এসব তথ্য প্রকাশ করা হয়। সানি আহমেদের প্রতিবেদন। এই যে আন্দোলনের যে নেতিবাচক আওয়ামী সরকার পতনের পর গেল 11 মাস গোটা দেশকে করা হয়েছে অস্থিতিশীল ও নিরাপদ। শীর্ষ কিছু রাজনৈতিক দলের নেতারা একের পর এক করেছেন দুর্নীতি, চাঁদাবাজি, হত্যা আর মামলা বাণিজ্য, এমন তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সোমবার টিআইবির আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান নির্বাহী জানান, মামলা বাণিজ্য করা হয়েছে, জুলাই সনদের উপর দেন গুরুত্ব। বিভিন্ন ধরনের অনেক দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং বলপূর্বক তাদের অবস্থানটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, ডাবল চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের। এটা একটা সাংস্কৃতিক বিপ্লবের দরকার আমি মনে করি। তো সেইটি তো সর্বমেয়াদে কোনো অবস্থা সম্পর্কে কিন্তু আমাদেরকে আশাবাদী হতে হবে। টিআইবি জানায়, জুলাই গণ অভ্যুত্থানে হত্যার সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। কিছু বিভাগীয় পদক্ষেপের বাইরে বাস্তবে পুলিশের বিরুদ্ধে কার্যকরী জবাবদিহির অগ্রগতি না থাকা, সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি দেখা গেছে। জাতীয় নাগরিক পার্টি এখন কিংস পার্টি, যাদের দুজন রয়েছেন সরকারের দায়িত্বে। জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয় যে কিংস পার্টি, এর সাথে সহযোগিতা বা সহযোগিতা চেষ্টা যারা আছে তাদের মধ্যে দুজন বোধহয় সরকার এখন আছেন, সেই হিসেবে কিংস পার্টি হিসেবে অভিহিত করা হয়। এটি নিশ্চয়ই সরকারের জন্য যেরকম বিব্রতকর কিংস পার্টি বলে যাদেরকে বলা হচ্ছে তাদের জন্য বিব্রতকর। তবে চলমান সংকট কাটানো না গেলে আসন্ন নির্বাচন নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছে টিআইবি। বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং সানি আহমেদ, নাগরিক, ঢাকা। চাঁদাবাজি থেকে কারফিউ, ইন্টারনেট বন্ধ, রক্তাক্ত রাজপথ, তবুও থামেনি পদচারণা। ফিরে তাকালে দেখা যায় 2024 সালের এই 4 আগস্টেই ঠিক হয়েছিল আন্দোলনের গন্তব্য। সেই দিনে রাজধানীতে ঘোষণা এসেছিল মার্চ টু ঢাকা। কোথায় মৃত্যু, কোথায় শোক, আর সর্বোচ্চ প্রতিরোধ। ঢাকার রাজপথ, বিভাগীয় শহর, এমনকি প্রত্যন্ত মফস্বল, চারদিকে একটি স্লোগান, একটি দাবি, দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। 4 আগস্টের সকালটা ছিল অপেক্ষাকৃত শান্ত, তবে দুপুর গড়াতেই বদলে যায় দৃশ্য। দোকানপাট বন্ধ, থমকে গণপরিবহন, মোবাইল, ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের সব সেবাও বন্ধ। বিকেল গড়াতেই রাজধানী ঢাকা সহ সারা দেশে জারি হয় কারফিউ। সরকার ঘোষণাও দেয় 3 দিনের সাধারণ ছুটির। সেদিন ফার্মগেটে একাদশ শ্রেণীর ছাত্র গোলাম নাফিসকে গুলি করে হত্যা করে পুলিশ। রিকশায় করে রক্তাক্ত দেহ নিয়ে ছোটার দৃশ্য ভাইরাল হলে ক্ষোভে ফেটে পড়ে দেশ। ঢাকা মেডিকেল কলেজ থেকে নিহত 4 জনের মরদেহ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যে গেলে বাধা দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা নিজেরাই হলের তালা ভেঙে ঘোষণা দেয় এবার চূড়ান্ত গণ অভ্যুত্থান। সেদিন রাজধানীর শাহবাগ, ধানমন্ডি, মিরপুর, যাত্রাবাড়ি, সায়েন্স ল্যাব, প্রায় প্রতিটি এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে ছাত্র জনতা। আর পুলিশের পাশাপাশি মাঠে নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শাহবাগে ধাওয়া পাল্টা ধাওয়ায় ছাত্রলীগ আশ্রয় নেয় মেডিকেল ভবনে। আর হাসপাতাল প্রাঙ্গণে আগুনে পুড়ে যায় প্রায় 24টি গাড়ি। সেদিন দেশের 20টিরও বেশি জেলায় নিহত হন অন্তত 93 জন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলে অবৈধ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা প্রস্তাব দেন অন্তর্বর্তী সরকার গঠনের। টিআইবি জানায়, অহিংস ও অরাজনৈতিক ছাত্র আন্দোলনকে পরিকল্পিত সহিংসতার দিকে ঠেলে দেয়া হয়েছে। এদিকে সেদিন ঢাকার বাইরে লক্ষ্মীপুর, পাবনা, ফেনী, সিরাজগঞ্জ, মাগুরা, সিলেট সহ প্রায় প্রতিটি জেলায় সংঘর্ষে নিহত হন আরও অনেকেই। পরদিন 5 আগস্ট লাখো মানুষের পদচারণায় মুখর হয়েছিল রাজপথ। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা। উল্লাসে ঘর ছেড়ে রাস্তায় নামে সব শ্রেণী পেশার মানুষ। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।